বিষয় হচ্ছে আজকে লাইভে এসেছি একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনারা জানেন গত কদিন ধরেই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলবার জন্য এসেছি। মূল বিষয়ে যাওয়ার আগে একেবারে সর্বশেষ যে পরিস্থিতিটা সেই বিষয়ের সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আগে। আপনারা জানেন গতকালকে আমি আমার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলাম যে মঞ্জুর আহসান বুলবুল ওনাকে একুশে টেলিভিশন থেকে ওনার যে চলতি দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। এই জন্য সবার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আর তারপরে একুশে টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ। তো ওনার যে চাকরিটি গেল, ওনাকে যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আজকে যদি এই ঠিক একই কোনো অপরাধে যদি বাংলাদেশে পুলিশ বা কোনো রাজনীতিবিদ বা কোনো আমলা, এমনকি সেনাবাহিনীর কোনো সদস্য বা অফিসারের যদি এ ধরনের ঘটনা ঘটতো তাদের ক্ষেত্রে, আজকে দেখতেন বাংলাদেশের গণমাধ্যম, টকশো, তারপরে পত্রিকার হেডলাইন সব কিছুই এটা নিয়ে দেখতে পেতেন আপনারা। কিন্তু খুব উদ্বেগের সাথে আমি দেখলাম, আমার এখানে এখন রাত 12:40 বাজে, বাংলাদেশে মনে করছিলাম যে কালকে যেহেতু অনেক রাতে ঘটনাটা প্রকাশ পেয়েছে, হয়তো আজকের অনেক পত্রিকাতে থাকবে, কিন্তু প্রথম সারির কোনো পত্রিকাতে আমি এই নিউজটা এখনও দেখিনি। সকাল এখন আপনাদের বাংলাদেশে এখন 11:40 বাজার কথা, কিন্তু আসেনি। তো কেন আসেনি সেটা অনেক বড় একটা প্রশ্ন। আমাদের সাংবাদিক যদি কোনো অপরাধ করে সেটা কি পার পেয়ে যাবে? এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমি শুধু চাকরি যাবে এই কথাটা কেন বলছি পত্রিকায় আসার দরকার, সেটা হচ্ছে মানে চাকরি গেল কি না গেল সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই একই ঘটনায় একুশে টেলিভিশনের চিফ রিপোর্টার, আপনারা জানেন তিনি এখন জেলে আছেন, 2 দিনের রিমান্ড শেষে তিনি জেলে আছেন। তিনি যদি জেলে থাকেন, বুলবুলের কেন শাস্তিটা শুধু চাকরির থেকে তাকে অব্যাহতি দেওয়া পর্যন্ত হবে? তার শাস্তিটা কেন, তাকে কেন আইনের আওতায় নিয়ে আসা হবে না? তিনি কি আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি? যে কারণে পত্রিকায় আমি আশা করেছিলাম তার চাকরিচ্যুতির সাথে সাথে হয়তো এ ধরনের একটা কথা আসা উচিত, যে শুধু চাকরিচ্যুত কেন, তাকে তো আইনের আওতাতেও আনা প্রয়োজন। যদি গণমাধ্যম যদি লিবারেল হয়, গণমাধ্যম যদি সবার ক্ষেত্রে সবার সমান সুযোগ যদি গণমাধ্যমে থাকে, সেই ক্ষেত্রে নিউজটা এরকম হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। তো কেন হয়নি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। সেটা আমি বললে আবার অনেক কিছু অনেক দিকে চলে যাবে, সেটা আমি বলতে চাই না, কারণ নতুন করে আর খামোকা বিতর্ক তৈরি করতে চাই না। যতটুকু হয়েছে হয়েছে, এটাই এখন পর্যন্ত প্রাপ্তি। আশা করছি যে হয়তো ওনাকেও আইনের আওতায় আনা হবে। আমার কথা হচ্ছে যে উনি যদি কোনো দোষ না করে থাকেন, তাহলে উনি সেখান থেকে জামিনে আসবেন বা উনি মামলা থেকে অব্যাহতি নেবেন। কারণ যতটুকু জানতে পেরেছি যে সেকান্দার তার শেষ ফেসবুক স্ট্যাটাসে যেটা বলেছিলেন, ঠিক একই ধরনের 164-এ তিনি জবানবন্দি দিয়েছেন যে বুলবুল এই ঘটনার জন্য দায়ী, এবং এই ঘটনার সব কিছুই সেকান্দার হয়তো স্বীকার করবে না, এটাই স্বাভাবিক, কিন্তু বুলবুলের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে এবং সেকান্দার বুলবুলের নির্দেশেই যা করার সেটা করেছে, এই ঘটনাগুলো এখন পরিষ্কার। কিন্তু তারপরেও তাকে শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি দিয়েই যদি তার শাস্তি শেষ হয়ে গিয়েছে এটা মনে করা হয়, এটা ভুল হবে। 2 নাম্বার কথা, যে কারণে লাইভে আসা, আমার যে বিষয়টা আপনাদের সামনে বা একুশে টেলিভিশনের যে কর্তৃপক্ষ এখন আছেন এবং সরকারের অনেক উপর লেভেলেরও অনেকে আছেন যারা কিনা একুশে টেলিভিশনের এখন অনেক কিছুর সাথে জড়িত, যেমন আব্দুস সোমান গোলাপ সাহেব, তিনিও এখন একুশে টেলিভিশনের ডিরেক্টর। সবার উদ্দেশ্যে আমার একটা কথা বলতে চাই, যে কথাটা আজকে কয়েকদিন ধরেই
এটা লুকোচুরির কিছু নাই। কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একুশে টেলিভিশনের ভেতরে আমি তো কারোর সাথে শত্রুতা তৈরি করে সেখান থেকে আসিনি, হয়তো একটা ঘটনা চক্রে আমাকে একুশে টেলিভিশন থেকে চলে আসতে হয়েছে। সেটা যাই হোক, কিন্তু একুশে টেলিভিশনের যারা সাধারণ কর্মচারী, কর্মকর্তা, রিপোর্টার, ক্যামেরাম্যান, যত এমপ্লয়ি আছে সবার সাথেই আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। সেই হিসেবে তাদের কাছ থেকে অনেক সময় অনেক কথা আমি জানতে চাইলেও অনেক সময় হয়তো জানা হয়, বা আমার জানার ইচ্ছা না থাকলেও অনেক কথা আমার কানে আসে। এবং 15 মিনিটসে আপনারা জানেন যে পর্বটি গিয়েছে, সেই পর্বটি যাওয়ার পরেই মূলত এত সব ঘটনা। এটা যদি না ঘটতো তাহলে আপনারা বুঝতে পারছেন যে বুলবুলের কোনো ঘটনা নিয়ে বাংলাদেশের মেন লাইনের কোনো পত্রিকা, টেলিভিশন এসব নিয়ে কোনো নিউজ করছে না। অতএব ওই ঘটনাগুলো সেভাবে আসতো না। কেউ যে জানতো না তা না, কিন্তু ঘটনাগুলো মিডিয়াতে আসতো না। তো একুশে টেলিভিশন কর্তৃপক্ষ মনে করেছে যে একেবারে সোজা কথা বলছি, আমি ভিডিওতে কথা বলছি, আমি আমার এই ভিডিওটা আমি ফেসবুকে শেয়ারও দিয়ে রাখবো, আপনাদের সামনে একেবারে সোজাসুজি বলছি যে এই ঘটনার সাথে আমি এই নিউজ করেছি, সেই ঘটনার সাথে আগের যে চেয়ারম্যান ছিল আব্দুল সালাম সাহেবের সাথে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, এবং তিনি আমাকে এই নিউজের জন্য কোনো ধরনের পরামর্শ দেননি, বা কোনো ধরনের আদেশও দেননি, বা তার এখানে কোনো সম্পৃক্ততাই নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যে বিষয়টা নিয়ে এই সংবাদটা গেল, আমার যে পর্বটা গেল, এ বিষয় নিয়ে সেখান থেকে কোনো আদেশ, কোনো পরামর্শ আসবার কথাও না। আমি কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা একুশে টেলিভিশনের সাথে সম্পৃক্ত বা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনারা বুঝতে পারছেন যে সেখান থেকে এ ধরনের কোনো আদেশ আসা একেবারেই অসম্ভব। তারপরেও বলা হচ্ছে বুলবুল সাহেবও যে কাজটি কদিন করেছেন, যে আমি নাকি আব্দুল সালাম আমাকে নাকি পেট্রোনাইজ করছেন, এবং আমি তার আদেশেই এই কাজগুলো করছি। আমি আপনাদের কাছে একেবারে পরিষ্কার করে বলছি, আব্দুল সালামের সাথে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, এবং একুশে টেলিভিশন কোনো দিন আবার নতুন করে আব্দুল সালাম সাহেব ফেরত পাবেন এবং সেই একুশে টেলিভিশনে আমি চাকরি করতে যাব, এই স্বপ্ন আমি ঘুমের মধ্যেও দেখি না। অতএব এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে আমি আব্দুল সালাম সাহেবকে আবার ফের একুশে টেলিভিশনে নিয়ে আসবো, এবং আমি এখন আমেরিকা থেকে দেশে ফেরত যাব, ফেরত গিয়ে আবার একুশে টেলিভিশনে একুশের চোখ অনুষ্ঠান করব। এটা আমি কখনোই ভাবি না, এবং আমি যারা আমার বন্ধু বান্ধব বা আমার শুভানুধ্যায়ী যারা আছেন তাদেরকেও পরিষ্কার করছি যে আমি একুশে টেলিভিশনে ফেরত যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, আনলেস দেশের পরিস্থিতি পরিবর্তন না হওয়া। পরিস্থিতি বলতে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, কারা থাকবে সেটা বিষয় না, কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আসতে হবে। আমি ইলিয়াস যে সংবাদ করে এসেছি, সেই সংবাদ যদি আপনি বলেন, আজকে আমি নিজের প্রতি নিজেকে খুব বেশি জাহের করার বিষয় না, আমি যদি বাংলাদেশে থাকতাম, বুলবুলের বিরুদ্ধে এই নিউজ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমি জানি আমেরিকাতে বসে এই নিউজ করার পরেও কত দিক আমাকে সামাল দিতে হয়েছে সেটা আমি জানি, এবং আপনারা হয়তো অনেকেই বাহবা দিচ্ছেন যে অনেক ভালো একটা কাজ করেছি। আমি জানি, আমি তো একুশে টেলিভিশনে 5.5 বছর কাজ করে এসেছি, তো আমি এই অলি গলিগুলো সব ঘুরে এসেছি যে একটা সংবাদ করলে কাদের বিরুদ্ধে করা যায়, কাদের বিরুদ্ধে করলে কেমন হবে, কি ধরনের সেটার প্রতিক্রিয়া হবে, এবং আমার পেছনে কতগুলো শত্রু তৈরি হবে। আমি কিন্তু জানি সব, আমি না জেনে করছি না, কিন্তু আমাকে ফেসবুকে আপনারা বলেন ভাই এগিয়ে যান, সাথে আছি, হেন তেন এসব বলেন বলেই যে আমি করি সেটা না। আমি জানি আমার পেছনে কতগুলো শত্রু আমি তৈরি করলাম। বুলবুল সাহেবের পক্ষে কথা বলবার মতো লোকগুলো এখন লজ্জায় কথা বলেন না, কিন্তু যারা বুলবুল সাহেবের পক্ষের লোক, তারা কিন্তু আমাকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখলো যে এ হচ্ছে এই কাজটা করেছিল, ঠিক সময় আসলে তারা আমাকে জবাব দেবে। ঠিক আছে, সো আমি যে কাজ করেছি সেটা শুধুই মাত্র একুশে টেলিভিশনের যারা আমার সাথে কাজ করেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে একটি প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না যে 2-4জন মানুষ এভাবে মেয়েদেরকে যা ইচ্ছে তাই ভাবে তাদের সাথে ব্যবহার করবে, তাদেরকে ভোগ করার চেষ্টা করবে, এটা চলতে পারে না। গণমাধ্যম মানেই হচ্ছে মেয়েদের যৌন হয়রানি। কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজে থেকে করে, আবার কিছু ক্ষেত্রে তাদেরকে ওই ট্র্যাপে ফেলা হয়। এটা আজকের একুশে কি আগের একুশে কিংবা অন্য টেলিভিশন কি এটিএন কি চ্যানেল আই, সব জায়গায় সেম পরিস্থিতি। আমার সেকেন্ড যে পর্ব আসবে সেখানে কিছুটা থাকবে।
এবং আমি আমি লাইভে বলছি, আপনারা যদি মনে করেন আমি যখন আমার ফেসবুকে স্ট্যাটাস দিই বা কোনো লেখালেখি করি, সেটা আমার কোনো পত্রিকাও না, আমার কোনো সাংবাদিকতার জায়গাও না। ওইটা আমার একেবারেই ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট। সেখানে আমি কি বলি না বলি সেটা অন্য বিষয়। কিন্তু আমি যখন সাংবাদিকতার জায়গায় আসি, আমি কোনো তথ্য প্রমাণাদি মানুষের সামনে যখন উপস্থাপন করি, সেই জায়গাটায় আমি কখনোই বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো দলের পক্ষ হয়ে বা কোনো দলের প্রতি নিজের পার্সোনাল কোনো ইন্টারফারেন্স থেকে আমি কোনো কাজ করি না। অতএব আপনারা যদি মনে করেন যে একুশে টেলিভিশনের আগে কেউ ছিলেন, আগে কি সমস্যা ছিল, বলেন, কোনো সমস্যা নেই। আমাকে আমার মেসেঞ্জারে জানান, আমি আপনার বক্তব্য নেব এবং যেভাবে বলবেন আমি সেইভাবেই আপনার বক্তব্যটা প্রচার হবে। আমি কাউকে এখানে পক্ষে বিপক্ষে বলার জন্য মানে ব্যক্তিগত কোনো মানে বিরোধ বা ব্যক্তিগত ভাবে কারোর সাথে ভালো সম্পর্কের বিষয় না এটা। এখন যে সাংবাদিকরা আজকে একুশে টেলিভিশনে কাজ করছে, এদের মধ্যে অনেকেই আছেন যাদের সাথে আমার হয়তো সম্পর্ক খুবই ভালো, বা তাদের সাথে আমার কখনো হয়তো কথাও হয়নি, এমন অনেক এমপ্লয়িও আছে একুশে টেলিভিশনে। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনাদের যে সমস্যাটা এখন আছে আমি সেখান থেকে বাঁচাতে চেয়েছি। তার মানে এই নয় যে আব্দুল সালাম সাহেব আসবে এসে আপনাদেরকে বিরাট কিছু করবে বা এই টাইপের কিছু না। এখন যাদের অধীনে আছেন, যেহেতু বুলবুল সাহেব যে সমস্যাটা নিয়ে আমরা হাত দিয়েছিলাম, সেই সমস্যাটা থেকে আশা করছি যে আপনারা এখন বাঁচবেন। এবং এখন যে ম্যানেজমেন্ট আছেন, আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, আপনাদের প্রতি আমার কোনো ধরনের। এবং একুশে টেলিভিশনের এই দ্বিতীয় পর্ব যেটা যাবে, সেখানেও কিছু বুলবুল সাহেবের কিছু বিষয় আসবে, যেহেতু একুশে টেলিভিশনের বিষয়গুলো আসবে। এই পর্ব করার পরে একুশে টেলিভিশনে যদি ওই ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে একুশে টেলিভিশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। আপনারা কারা এটার মালিক, আব্দুল সালাম মালিক নাকি হচ্ছে এসালম গ্রুপ মালিক, না কারা মালিক, আমার এই মালিকানা নিয়ে আমার কোনো সমস্যা নেই। শুধু আপনাদের কাছে আমি একজন মানুষ হিসাবে আপনাদের কাছে চাওয়া যে যারা এতদিন ধরে একুশে টেলিভিশনে ছিল, তাদের আজকে 4-5 বছর ধরে ইনক্রিমেন্ট হচ্ছে না, তারা যে যৌন নির্যাতনের যে ঘটনাগুলো দেখিয়েছে, এইসব বিষয়গুলো নিয়ে আপনারা খেয়াল রাখবেন। এবং আমি বলছি বলে এটা না, আপনারা মানুষ হিসাবে আপনাদেরও একটি ব্যবসায়িক বলেন আর সামাজিক বলেন একটা দায়িত্ববোধ আছে অবশ্যই। এবং এরই মধ্যে আজকেও আমার সাথে বেশ কয়েকজনের কথা হয়েছে যাদের চাকরি গিয়েছে, যে তারা বলছে যে তাদেরকে এখন নতুন করে চাকরিতে ফেরত আসার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি সেটা বলেছি যে এই বিষয়ে তো তার মধ্যে সত্য কথা বলি, একজন বলেছে যে আব্দুল সালাম সাহেব কি এখন আসবে কিনা, বুলবুল যেহেতু নেই। আমি বলছি দেখেন, আব্দুল সালাম সাহেবের সাথে বুলবুলের এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আব্দুল সালাম আসবে কি না আসবে এটা নিয়ে আমি কিচ্ছু জানি না। আমি মনে করি না আব্দুল সালাম সাহেবের এখন একুশে টেলিভিশনে আসার 0.1% কোনো সম্ভাবনা আছে। আমার মনে হয় না সে আসবে এখন। তো নতুন যে ম্যানেজমেন্ট আছে সবাইকে একই পরামর্শ দিয়েছে, আপনারা এই ম্যানেজমেন্টের কাছে যান, গিয়ে বলেন যে দেখেন বুলবুল সাহেব আমাদেরকে এই কারণে চাকরিচ্যুত করেছে, এখন আমাদেরকে চাকরিতে আবার পুনর্বহালের ব্যবস্থা করেন। আমার মনে হয় তারা হয়তো মেনে নেবে। আর না নিলেও সেখানে আমার তো আর সেখানে কোনো ক্ষমতা নেই আপনাদেরকে আবার জায়গায় নিয়ে আসার জন্য। এই কথাটা আপনাদেরকে বলতে চেয়েছি আজকে, যে একুশে টেলিভিশন কর্তৃপক্ষের যে আমার এই লাইভটা দেখেন বা অন্য কেউ যদি দেখেন, তাদের কাছে এই মেসেজটা পাঠানোর জন্য যে আব্দুল সালাম সাহেবকে একুশে টেলিভিশনে ফেরত আনার জন্য আমার এই যে একদিন যে সংবাদ যে প্রোগ্রাম যেটা নিয়ে কাজ করলাম এবং সামনেও কাজ করব, এটার মূল উদ্দেশ্য সেটা না। উদ্দেশ্য যেটা ছিল আমি মনে করি কিছুটা পূরণ হয়েছে। তবে আমি মনে করি যে বুলবুল সাহেবকে আইনের আওতায় আনা উচিত। সে যদি নির্দোষ হয় কোনো সমস্যা নেই, নির্দোষ না হলে তার বিচার হওয়া উচিত। কারণ মা বোন সবারই আছে, আপনারা আছে, আমারও আছে। আপনি আজকে একজনকে মাফ করে দেবেন, তাকে বিচারের থেকে আড়াল করার চেষ্টা করবেন, কালকে আপনার মেয়ে যে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে যৌন হয়রানির শিকার হবে না, সেটা আমি বিশ্বাস করি না। অতএব সেই জায়গাটা থেকে সবাইকে এগিয়ে আসা উচিত। আর আমার যে 15 মিনিটসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে বলি। আমি এখন আমেরিকাতে যেহেতু বসবাস করা শুরু করেছি, আমি সরাসরি সাংবাদিকতা আমার এখন পেশা না, এটা হয়তো আমার নেশা বলতে পারেন, বা মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে যদি আমি কখনো যা করি সেটা করব। আমি এখানে যা কিছু করছি এগুলো সবই আমার, এখানে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এরপরও আপনাদের কেউ যদি মনে করেন কোনো বিষয় নিয়ে মানুষকে জানানো দরকার, সেই ক্ষমতাটা আমার এখনো আছে, যে আমি মানুষকে জানানোর জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করা দরকার সেই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারবো। আপনাদেরকে এরই মধ্যে প্রমাণ করিয়ে দেখেছি যে 15 মিনিটসের সেকেন্ড প্রোগ্রাম যেটা ছিল,
সেটা বাংলাদেশে ব্যাপক তোলপাড় তৈরি করেছে এবং মানুষের মধ্যে ব্যাপক একটি জাগরণ সৃষ্টি করেছে। অতএব আপনি সত্য কথা যদি বলেন, সত্য কথা বললে এখনও অনেক ঘটনায় আছে যে ঘটনাগুলো মানুষ দেখতে চায় এবং ভাইরাল করার জন্য, মানুষকে জানানোর জন্য, প্রশাসনকে জানানোর জন্য টেলিভিশনেই যেতে হবে, পত্রিকায় যেতে হবে এমন না, অন্য অনেক মাধ্যম আছে। এবং সোশ্যাল মিডিয়া আমি মনে করি এখনও ভালো মানুষের নিয়ন্ত্রণে আছে এবং যারা চায় সত্য কথা বলতে, আমি আমার জীবনের যত ঝুঁকি আসুক, যদি সত্য কোনো ঘটনা হয়, সেটা যে কোনো বিষয় নিয়েই হোক, সত্য ঘটনা যদি হয় তাহলে আমি অবশ্যই সেটা প্রচার করব এবং আপনাদেরকে আমার যে অনুসন্ধান সেখানে আমাকে সহায়তা করতে হবে। যে কোনো বিষয় আমার সাথে মেসেঞ্জারে আমার যে চ্যানেল ইলিয়াস যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেই আইডিতে আপনারা আমাকে তথ্যাদি পাঠাতে পারেন। আপনাদের পাশে আছে এবং আপনাদের ভালোবাসার জন্য আসলে সব কিছু করা। কারণ প্রতিটা নিউজেই আমি আজকে আমেরিকাতে যে নির্বাসিত জীবনযাপন করছি সেটা আমি নাও করতে পারতাম। আমি যদি ম্যানেজ হয়ে চলার চেষ্টা করতাম সেটা সম্ভব ছিল আমার পক্ষে, কিন্তু আমি সেটা করিনি। আমি আমার জায়গা থেকে আমার সাংবাদিকতার জায়গাকে আমি কলুষিত করিনি এবং ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি সেই জায়গাটা যেতেও চাই না। তবে যদি কোনো সত্য ঘটনা তুলে ধরার জন্য যদি আমার নিজের ব্যক্তিগত কোনো ক্ষতির যদি সম্মুখীন হই, সেটা করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। এবং যদি সেটা হয়ও, আল্লাহ যদি আমার কপালে লিখে রাখেন, কোনো সমস্যা নেই, আমি সেটা মেনে নিতে রাজি এবং আপনাদের পাশে আছি। আপনারাও পাশে থাকবেন আশা করছি। এবং যে কথাটা আবারও শেষ পর্যন্ত আবারও বলতে চাই যে 21শে টেলিভিশনের কোনো কর্মকর্তা কর্মচারীদেরকে আমি আব্দুল সালামের হয়ে কাজ করেছি এই ট্রিট করে যেন কাউকে আবার নতুন করে কোনো ধরনের রোষানল তৈরি করা না হয়। আমি আব্দুল সালাম সাহেবের হয়ে এই নিউজ করিনি এবং তিনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি, তার সাথে বেসিক্যালি আমার কোনো যোগাযোগই নেই। এটা একেবারেই সত্য কথা। আপনারা সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি এতক্ষণ আসলে একা একাই কথা বলেছি, কারণ আপনারা আজকে একজন আমার এক খুবই ভক্ত, সে আমাকে অনেকগুলো গালাগাল করে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছে। তো গালাগাল দেখে আমি আসলে এত SMS আসে, এগুলো আমার একার পক্ষে দেখা সম্ভব না, কারণ আমি নানান কাজ করি, এর মাঝখানে হয়তো যতটুকু সময় থাকে এর মধ্যে লেখালেখি করি, সবার মেসেজ আলাদাভাবে দেখা সম্ভব হয় না। তো উনি যখন গালি দিয়েছে, আমি আজকে যেভাবে হোক চোখে পড়েছে, পড়ার পরে আমি সেই মেসেজটা পড়ার পর দেখলাম যে সেখানে উনি এর আগে অনেকগুলো টেক্সট আমাকে পাঠিয়েছেন এবং সেই টেক্সটগুলো পাঠানোর পর হচ্ছে গিয়ে উনি আমাকে গালিটা দিয়েছেন যে আমি এতদিন কেন ওনার SMS সিন করিনি, এটা নিয়ে গালি দিয়েছেন। আমি এটাকে ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিয়েছি, কারণ আমারই দোষ যে আমি ওনার SMSগুলো দেখা উচিত ছিল। তারপরে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমার পক্ষে আসলে, আর আপনাদের বেশিরভাগ SMSগুলি হচ্ছে সালাম দিচ্ছেন, ভালো আছে কিনা জিজ্ঞেস করছেন। আসলে এই উত্তর যদি দিতে যাই তাহলে আমার সারাদিন এটার পেছনেই থাকতে হবে। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি নিজেকে খুব বড় মনে করছি না বা বিরাট বড় সেলিব্রিটি মনে করছি না। আপনাদের ভালোবাসার কারণেই হয়তো আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু শুধু সালাম দেয়া আর ভালো আছে কিনা এই 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 জিনিসটা পাঠানোর জন্য মানে SMS না করাই ভালো। যদি আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য থাকে, অনেক সময় আপনাদের ওই ছোট ছোট যে SMS, যেগুলো গুরুত্বহীন SMSগুলোর জন্য অনেকে হয়তো খুব জরুরি কিছু তথ্য আমাকে জানানোর চেষ্টা করেন, সেটাও হয়তো মিসিং হয়ে যায়, কারণ সবগুলো SMS বিশ্বাস করেন আমার পক্ষে দেখা সম্ভব হয় না। তো এটাই আপনারা ভালো থাকবেন সবাই। এবং 21শে টেলিভিশনের যে নতুন দিগন্ত তৈরি হলো, আশা করছি যে হয়তো সংবাদের ক্ষেত্রে যে সময় 21-এর ছিল সেই সময় এখন ফিরিয়ে আনা সম্ভব না, কারণ 21শে টেলিভিশনের যে সাংবাদিকরা আগে ছিল, যারা আমার 21-এর চোখ প্রোগ্রামও করেছে, তারাও এখনও 21শে টেলিভিশনে অনেকে আছে। তারা যে সে সময় অনেক জনপ্রিয় সংবাদের জনক, কিন্তু তারা এখন কাজ করতে পারে না, কারণ সার্বিক দেশের যে পরিস্থিতি, সেখানে আমি পলিটিক্যাল কোনো কথা বলতে চাই না, কিন্তু এক কথায় যদি বলি, গণমাধ্যমের স্বাধীনতা নাই। সো যে কারণে হয়তো তারা কথা বলতে পারে না, কিন্তু আমি 21শে টেলিভিশনের কাছে সেটা 100% চাইও না। কিন্তু যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আল্লাহর রহমতে যেহেতু সলভ হয়েছে আপাতত, আশা করছি এখন 21-এর অন্তত সংবাদকর্মী যারা আছেন তারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের জন্যই আমার এ কদিনের অক্লান্ত যে পরিশ্রম ছিল
আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকবার জন্য, আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোবাসা দেবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।